আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবদ্বীপ সংবাদ। আমি আফরিন হোসেন। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। টরন্টো ও পিলে সোমবার থেকে 28 দিনের লকডাউন। কানাডায় নতুন বিধিনিষেধেও কমছে না করোনা। কেনেডিয়ানদের জন্য প্রণোদনা অব্যাহত রেখেছে কানাডার ফেডারেল সরকার। নিউ ইয়র্ক সিটির সব স্কুল বন্ধ ঘোষণা। বিশ্বের ধনী দেশের তালিকায় বাংলাদেশ 143তম। হংকং ইস্যুতে বেশি বাড়াবাড়ি করলে চোখ তুলে নেওয়ার হুমকি চায়না। করোনা ভাইরাস ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন খুব শিগগিরই। পিকে হালদার সহ সব লুটেরাদের ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হবে। এমপি শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে কুয়েতে দাঁড় করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হচ্ছে আগামী সপ্তাহে। বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাংলাদেশি গবেষক আশরাফ দেওয়ান। মেসি একমাত্র নাম্বার 1 বলেছেন আইভান রাকিটিচ। এবারে বিস্তারিত। অন্টারিও প্রদেশের দুটি প্রধান অঞ্চল টরন্টো ও পিলে সোমবার থেকে 28 দিনের লকডাউন। শহরগুলি ব্যাপকভাবে বন্ধ হওয়ার সাথে সাথে মহামারীর আগের দিনের মতো অভিজ্ঞতায় ফিরবে। কোভিড-19 লকডাউনের অধীনে যা থাকছে। পশু চিকিৎসা ক্লিনিকগুলো কেবলমাত্র জরুরি যত্নের জন্য উন্মুক্ত থাকবে। ড্রাইভিং ইনস্ট্রাকশনে কোনো ইনকার ইনস্ট্রাকশনের অনুমতি থাকবে না। চলচ্চিত্র টেলিভিশন রেড নিয়ন্ত্রণ বিভাগের নিয়মের অধীনে উৎপাদন চালিয়ে যেতে পারবে গেমিং সংস্থা, সিনেমা ও পারফর্মিং আর্টস সেন্টার, ক্যাসিনো, বিঙ্গো হল এবং অন্যান্য সমস্ত গেমিং প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমা ও পারফর্মিং আর্টস সেন্টার অবশ্যই দর্শকদের জন্য বন্ধ রাখতে হবে। রিহার্সাল বা সম্প্রচার ইভেন্ট সম্পাদনের অনুমতি দেওয়া হবে। জাদুঘর অবশ্যই বন্ধ রাখা উচিত। চিড়িয়াখানাগুলো জনসাধারণের জন্য বন্ধ থাকবে। স্ট্রিপ ক্লাবগুলো, বাথ হাউস এবং সেক্স ক্লাবগুলো বন্ধ রয়েছে। ঘোড়াদৌড়ে অনুমতি দেওয়া হবে না। বাড়ির বাইরের লোকদের সাথে বাড়ির অভ্যন্তরে কোনো ব্যক্তিগত জমায়েতের অনুমতি দেওয়া হবে না। যিনি একা থাকেন তাকে অন্য এক পরিবারের সাথে একত্রিত হওয়ার অনুমতি রয়েছে। আউটডোর সমাবেশগুলো 10 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বাড়িতে বা বাড়ির বাইরে 10 জনের সাথে শারীরিক দূরত্ব বজায় রাখতে পারলে বিবাহ, জানাজা ও ধর্মীয় সেবা ব্যক্তিগতভাবে চলতে পারে। Our top priority has always been the health and well-being of all Ontarians. Despite the range of public health measures and restrictions that have been in place since early October, we've seen the situation continue to worsen in regions across the province, particularly in hotspots like Peel and Toronto. It's clear more needs to be done to limit community transmission of COVID-19 so that we can keep our schools open, safeguard our health system capacity, and protect our most vulnerable. As we've seen around the world, lockdowns are a difficult but necessary step to prevent COVID-19 outbreaks and bend the curve in the number of new cases. Based on the recent data, and to protect the health and well-being of people and families in these communities, Peel Public Health and Toronto Public Health will be moving to lockdown effective Monday, November 23rd at 12:01 a.m. Measures under lockdown include no indoor private gatherings will be permitted with anyone outside your household. Individuals who live alone may have close contact with one other household. Outdoor gatherings will be limited to a maximum of 10 people. Retail stores providing non-essential services in shopping malls can operate through pickup or delivery. Non-essential storefront retail can stay open for curbside pickup or delivery only. Restaurants must close indoor dining, but may stay open for takeout and delivery. Religious services and weddings will be restricted to 10 people indoors and 10 people outdoors. Gyms, sports facilities, cinemas, casinos, museums, and personal services must close. Manufacturing, agriculture, supply chain, and most construction can continue. These measures are being put in place to prioritize the essential services we rely on. Schools will remain open. Childcare will remain open. Grocery stores, pharmacies, doctors' and dentists' offices, and other essential services will remain open with capacity limits.
এদিকে কানাডায় সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেওয়া সত্ত্বেও করোনা ভাইরাসকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ অবস্থায় বিভিন্ন প্রদেশের বাসিন্দারা আশঙ্কার মধ্যে দিন যাপন করছেন। মহামারীর দ্বিতীয় পর্যায়ে কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। কানাডার প্রধান 4টি প্রদেশ ওন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা ও কুবেকে নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যা কেন্দ্রে ব্যাপক হারে চাপ পড়ছে। ওন্টারিওর বিভিন্ন শহর ইতিমধ্যে রেড জোনের আওতাভুক্ত হয়েছে, যেখানে সীমিত সংখ্যক লোকজনের চলাচল এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডক্টর টেরেসা ট্যাম কেনেডিয়ানদের সতর্ক করে বলেছেন, কানাডায় যে অনুপাতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে করে ডিসেম্বরের প্রথম দিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে প্রতিদিনের গণনার তুলনায় তা দ্বিগুণেরও বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,15,754 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 11,265 জনের, আর সুস্থ হয়েছেন 2,52,294 জন। কানাডা সরকার কোভিড-19 এর কারণে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আয়ের সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করে তাদের সহায়তা অব্যাহত রাখছে। রাজস্ব সংস্থা CRA প্রদান করে তাদের 3টি সুবিধা চালু করেছে। সুবিধাগুলো হলো কানাডা রিকভারি বেনিফিট CRB, কানাডা রিকভারি অসুস্থতা বেনিফিট CRSB এবং কানাডা রিকভারি কেয়ার গিভিং বেনিফিট CRCB। CRSB এবং CRCB এর জন্য আবেদনগুলো ইতিমধ্যেই 5 অক্টোবর খোলা হয়েছে। সরকার মহামারীর শুরু থেকেই দেশটির নাগরিকদের স্বাস্থ্যের দিক বিবেচনা করে একের পর এক প্রণোদনা দিয়ে আসছে। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্যেও ক্ষতি পুষিয়ে নিতে দেওয়া হচ্ছে প্রণোদনামূলক ঋণ। করোনা প্রাদুর্ভাবের পর জরুরি অর্থ সহায়তার অংশ হিসেবে কানাডার মোট জনসংখ্যার 12%কে প্রতি মাসে জরুরি নগদ অর্থ সহায়তা দিয়ে আসছে সরকার। সম্প্রতি করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক ক্ষেত্রগুলো নিম্নবিত্ত জনগোষ্ঠীকে সহায়তার জন্য ওন্টারিওকে $614 মিলিয়ন নতুন তহবিলের বরাদ্দ দিয়েছে কানাডার ফেডারেল সরকার। নিউ ইয়র্ক সিটিতে করোনা সংক্রমণ আবার বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণ বিপজ্জনক হয়ে ওঠার কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে 19 নভেম্বর থেকে আবার ছুটি ঘোষণা করা হয়েছে। মেয়র ডি ব্লাজিও জানিয়েছেন, নগরীতে করোনা সংক্রমণের হার 3% অতিক্রম করার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থ্যাঙ্কসগিভিং ডে পর্যন্ত নগরীর শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মেয়র ব্লাজিও স্থানীয় সময় বুধবার সকালে এই নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল। অঙ্গরাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করার জন্য তাকে কিছুটা সময় অপেক্ষা করতে হয়। পরে বুধবার বিকেলে তিনি সংবাদ সম্মেলনে আসেন। সবকিছু ভালোভাবে খতিয়ে দেখার জন্য সময় নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে মেয়র ব্লাজিও বলেন, আমাদের জন্য খারাপ সংবাদ, নগরীর করোনা পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে 3% পজিটিভ পাওয়া যাচ্ছে। মেয়র ব্লাজিও বলেন, নিরাপত্তার জন্য স্কুল বন্ধ ঘোষণা করতে হচ্ছে। To parents, to educators, to staff, to kids, that we intend to come back as quickly as possible. Today's abrupt decision coming at the end of the school day, sparking anger and confusion. Students and parents given just hours to prepare for tomorrow. The numbers have been so good in the schools. They aren't a place of transmission, and then to get that news, shocked, mad, and then heartbroken for the kids. The city now joining districts like Los Angeles, Chicago, and San Francisco that have been fully remote this entire school year. And it's not just the major cities. Some schools in Kentucky and Minnesota switching to virtual school as well. And all this as the nation marks that devastating toll. More than 250,000 Americans killed by... সব স্কুল ভবন সম্পূর্ণ বন্ধ থাকবে। সিদ্ধান্তটি কারোর জন্য সুখকর নয় বলেও তিনি উল্লেখ করেন। এখন এই সিদ্ধান্তের ফলে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ভার্চুয়ালি চলবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত। নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর রিচার্ড কারানজা এক বিবৃতিতে বলেছেন, শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। এসব বিবেচনা করে সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, আর যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক নগরীতে। নিউ ইয়র্কে করোনায় 34,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কে করোনা সংক্রমণে অনেকটাই কমে এসেছিল, কিন্তু এখন নতুন করে সংক্রমণ বাড়ছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে দ্বিতীয় দফার সংক্রমণে আবার নগরীর হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে। নিউ ইয়র্কের বাসাবাড়িতে 10 জনের বেশি লোকের সমাবেশ নিষেধ করা হয়েছে। বিশ্বের ধনী দেশের তালিকায় বাংলাদেশ 143তম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তথ্যের আলোকে 2020 সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকা তৈরি করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। ক্রয় ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি PPP জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। তালিকায় 191টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 143তম। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও পাকিস্তান। ভারতের অবস্থান 124তম। দেশটির PPP জিডিপি $8,378 আর পাকিস্তানের অবস্থান 138তম। দেশটির PPP জিডিপি $5,872। এদিকে হংকং ইস্যুতে বাড়াবাড়ি করলে চোখ তুলে নেওয়ার হুমকি দিল চায়না। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই হুমকি দেওয়া হয়। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার জোট 5 আইজ হিসেবে পরিচিত। হংকং এর উপর চীনের স্বৈরাচারী আচরণ নিয়ে প্রশ্ন তোলে দেশগুলো। যৌথ বিবৃতিতে জানায়, বিতর্কিত আইন কার্যকরের মাধ্যমে অঞ্চলটির গণতন্ত্রপন্থীদের মুখ বন্ধ করার প্রক্রিয়া চালাচ্ছে বেইজিং। এটি অঞ্চলের সার্বভৌমত্ব এবং বাক স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। গেল সপ্তাহে নতুন আইন পাশ করে শি জিনপিং এর সরকার। তাতে চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে হংকং এর এমপিদের বহিষ্কারের বিধান রাখা হয়েছে। এর ধারাবাহিকতায় 4 আইন প্রণেতা বহিষ্কৃত হন। প্রতিবাদে 19 গণতন্ত্রপন্থী এমপি পদত্যাগ করেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বিশ্ব মোড়ল 5 আইজ এর যতটাই চোখ থাকুক না কেন, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা উন্নয়ন ইস্যুতে হস্তক্ষেপ করতে এলে চোখ উপড়ে নেওয়া হবে। আন্তর্জাতিক আইনের সুসম্পর্ক লঙ্ঘনকারী প্রত্যেক দেশের আচরণের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছি, কেননা হংকং একান্তই চীনের অভ্যন্তরীণ বিষয়। বৃহৎ ওষুধ কোম্পানি ফাইজার নিরাপদ বা সুরক্ষা তথ্য জড়ো করার কাজ শেষ হলেই করোনা ভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে মার্কিন নিয়ন্ত্রণ সংস্থার কাছে আবেদন করবে। কোম্পানির সিইও মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে কোম্পানিটি তাদের তৈরি টিকা করোনা প্রতিরোধে 90% কার্যকর বলে ঘোষণা করে। তারা জার্মান কোম্পানি বায়োটেকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে টিকাটি তৈরি করছে। ফাইজারের সিইও মেডিকেল নিউজ সাইটকে বলেছেন, আমরা শিগগিরই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করতে যাচ্ছি। এ কাজের প্রস্তুতি চলছে। শিগগিরই আমরা এ বিষয়ে ঘোষণা দেব। এর আগে ফাইজার নভেম্বরের 3য় সপ্তাহে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জরুরি ব্যবহারের আবেদন জানানোর কথা বলেছিল। এর অর্থ কয়েকদিনের মধ্যে হয়তো ঘোষণা আসবে। FDA টিকার নিরাপত্তা নিশ্চিতে দ্বিতীয় ডোজের পর কমপক্ষে 2 মাসের ফলো আপ এবং প্রথম ডোজ গ্রহণের 28 দিন পর পরবর্তী ডোজ নেওয়ার শর্ত আরোপ করে। এদিকে সোমবার মডার্না ও ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ তাদের টিকা পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করে। তারা তাদের টিকা 95% কার্যকর বলে দাবি করে। আগামী 25 নভেম্বর নাগাদ মডার্না টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করবে। আবেদনের পর যাচাই বাছাই কর্তৃপক্ষের কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। মডার্না ও ফাইজার তাদের টিকা তৈরির ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহার করছে, ফলে চূড়ান্ত ধাপের পরীক্ষা শেষে উভয় টিকার একই সুরক্ষা পাওয়ার তথ্য রয়েছে। তাই উভয় আবেদনেই গ্রহণযোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গত সপ্তাহে বলেছেন, ডিসেম্বরের শেষ নাগাদ মার্কিন নাগরিকেরা টিকা পেতে শুরু করবেন। উল্লেখ্য, বিশ্বে করোনায় সবচেয়ে বেশি পর্যদস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই অনেক বেশি। পিকে হালদার সহ সব লুটেরাদের ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হবে।
প্রশান্ত কুমার হালদার। পিকে হালদার নামেই তিনি সর্বত্র পরিচিত। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশের অর্থ কেলেঙ্কারির সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি। লিজিং কোম্পানির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে কানাডায় পালিয়ে যান তিনি। বাংলাদেশ থেকে 10,200 কোটি টাকা পাচার করে কানাডার টরন্টোতে বিলাসী জীবনযাপন করছেন। পিকে হালদার সহ সব লুটেরারা পাচার করা অর্থ বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। তাদের মধ্যে অনেকেই কানাডায় অবস্থান করছেন। দুর্নীতি দমন কমিশন, দুদক ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য। কানাডার টরন্টোতে তারা নামে বেনামে অনেক মার্কেটও গড়ে তুলেছেন। এদিকে গোপনে কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে, জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমার ধারণা ছিল রাজনীতিবিদদের সংখ্যাই বেশি হবে, কিন্তু আমার কাছে যে তথ্য এসেছে, যদিও এটি সামগ্রিক তথ্য নয়, সেটিতে আমি অবাক হয়েছি। সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারী ঘরবাড়ি সেখানে বেশি আছে এবং তাদের ছেলে মেয়েরা সেখানে থাকে। বিদেশে টাকা পাচার করছে এমন অনেক লোক আছে এবং অনেকে তাদের ছেলে মেয়ে বিদেশে রাখছে, জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে 28টি কেস এসেছে এবং এর মধ্যে রাজনীতিবিদ হলে 4 জন। এছাড়া কিছু আছে ব্যবসায়ী। আমরা আরো তথ্য সংগ্রহ করছি। শুধু কানাডায় নয়, মালয়েশিয়াতেও একই অবস্থা, জানিয়ে মন্ত্রী বলেন, তবে তথ্য পাওয়া খুব কঠিন। বিভিন্ন মিডিয়াতে যে তথ্য বের হয় তা থেকে আমরা জানতে পারি। এজন্য বিদেশি সরকারও কিছুটা দায়ী বলে আব্দুল মোমেন বলেন। সুইজারল্যান্ডে কে ব্যাংকে টাকা রাখলো সেই তথ্য আমাদের দেওয়া হয় না। তারা ট্রান্সপারেন্সির কথা বলে, কিন্তু যদি বলি কার কার টাকা আছে সেই তথ্য দাও, তখন তারা তা দেয় না। এটি একটি ডাবল স্ট্যান্ডার্ড। পিকে হালদার সহ সব লুটেরাদের ও তাদের টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে, আর আদালতে আবেদন করা হবে যাতে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনা যায়। এমপি শহীদ ইসলাম পাপলুর বিরুদ্ধে কুয়েতে দায়ের করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হচ্ছে আগামী সপ্তাহে। অর্থ ও মানব পাচারের অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপলুর বিরুদ্ধে কুয়েতে দায়ের করা মামলা যুক্তিতর্ক উপস্থাপন শেষ হচ্ছে আগামী সপ্তাহে। শুক্রবার কুয়েতের দৈনিক আল রায়ের এক খবরে বলা হয়, বৃহস্পতিবারে মামলায় তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করা শেষ হয়েছে। পরবর্তী সপ্তাহে যুক্তিতর্ক উপস্থাপনের দিন রাখেন বিচারক। জনশক্তি রপ্তানিকারক এমপি পাপুলকে গত 6 জুন কুয়েতের মুশরিক এলাকা থেকে গ্রেফতার করে সেদেশের পুলিশ। মানব ও অর্থ পাচার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগে সেখানে তাকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুলের সেখানে বসবাসের অনুমতি রয়েছে। পাচারের শিকার 5 বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। গ্রেপ্তারের পর 17 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে এমপি পাপুলকে। কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তদন্তে পাপুল সহ 9 জনের বিরুদ্ধে অর্থ পাচার, মানব পাচার, ঘুষ বিনিময় ও রাষ্ট্রীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাপুলের সঙ্গে অভিযুক্ত হিসেবে রয়েছেন কুয়েতের 2 জন সংসদ সদস্য সাদুন হাম্মাদ এবং সালাহ খুরশিদ। বাংলাদেশি এমপির কাছ থেকে ঘুষ নিয়ে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি বরখাস্ত মেজর জেনারেল মাজেন অভিযুক্তদের মধ্যে রয়েছেন। আল কাবাসের খবরে বলা হয়, পাপুলের বিষয়ে অভিযোগ তদন্তের সময় অভিযুক্ত হিসেবে 13 জনের নাম উঠে আসে। এর মধ্যে থেকে 4 জনকে তদন্তকালে বাদ দেওয়া হয়। সাধারণ শ্রমিক হিসেবে কুয়েতে গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া পাপুল 2018 সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত আসনে সংসদ সদস্য। বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাংলাদেশি গবেষক আশরাফ দেওয়ান। বিভিন্ন দেশের নানান বিষয় গবেষকদের মধ্যে একটি তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি তৈরি করেছে বিখ্যাত বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড।
এবছর প্রকাশিত এই তালিকায় বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় নাম এসেছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি গবেষক ডক্টর আশরাফ দেওয়ানের। দু সাল থেকে প্রতি বছর প্রকাশিত এই তালিকায় তিনি স্থান পেয়ে আসছেন। বর্তমানে ডক্টর আশরাফ দেওয়ান অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিশ্বসেরা অনেক বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে নানান সময় অতিথি প্রভাষক হিসেবে গিয়েছেন তিনি বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণা সাময়িকীতে তার শতাধিক গবেষণা প্রবন্ধ এবং ঢাকা নগরের পরিবেশের উপর 2টি বই প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ সহ বিশ্বের জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, ভূগোল ও মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া নিয়ে 2 দশকের বেশি সময় ধরে গবেষণা করছেন। আশরাফ দেওয়ানের জন্ম ও বেড়ে ওঠা পুরনো ঢাকায়। তিনি নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোলে স্নাতকোত্তর শেষ করে একই প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে জাপান থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন। উচ্চশিক্ষা শেষে বাংলাদেশে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে দীর্ঘ সময় তিনি অধ্যাপনা করেন। এছাড়া বাংলাদেশের প্রধান দৈনিকগুলোতেও তিনি নিয়মিত কলাম লিখেন। Who's the best player in the world? Lionel Messi. মেসি একমাত্র নাম্বার 1 বলেছেন আইভান রাকিটিচ। ক্যারিয়ারে সবচেয়ে বর্ণিল সময় কাটিয়েছেন তিনি বার্সেলোনায়। দলটিতে সতীর্থ হিসেবে সময় সেরা ফুটবলারদের একজন বলে বিবেচিত লিওনেল মেসিকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। রেকর্ড সংখ্যক 6 বারের বর্ষসেরা ফুটবলারকে ধন্যবাদ দিয়ে মিডফিল্ডার বলেছেন মেসি একমাত্র নাম্বার 1। মৌসুমের শুরুতে লা লিগার আরেক দল সাভিয়ার ফেরার আগে 6 বছরে মেসির সঙ্গে বার্সেলোনার হয়ে 4টি লা লিগ এবং 1টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 13টি শিরোপা জিতেন তিনি। সম্প্রতি ফিফাকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন 32 বছর বয়সী এই ফুটবলার। সেখানেই উঠে আসে মেসি প্রসঙ্গ। আর্জেন্টাইন তারকার ভূয়সী প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মেসি মানে শতভাগ ফুটবল। আপনি যেই হন না কেন তার খেলা আপনাকে উপভোগ করতেই হবে। সে অন্য পর্যায়ের। অন্য কিংবদন্তিদের উপর সম্মান রেখেই বলছি, 1 নম্বর কেবল একজনই এবং সেটা লিও। তার পাশে 311টি ম্যাচ খেলা ছিল স্বপ্নের মতো। আমি এটি খুব বেশি উপভোগ করেছি। এজন্য আমি কেবল বলতে চাই, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ লিও, কারণ তোমার পাশে খেলার অর্থ আমার কাছে কি তা তুমি কখনোই জানবে না। এবার এক নজরে দেখে নেওয়া যাক কানাডার আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস। সবশেষে চোখ বুলিয়ে নিচ্ছি দেশ ও বিদেশে প্রকাশিত পত্রিকার শিরোনামে। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের সংবাদ। চোখ রাখুন নবদ্বীপ টিভিতে। ধন্যবাদ।